বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। অধীর রঞ্জন চৌধুরী তার রাজনৈতিক কেরিয়ার এখন কোন দিকে বইবে? যা শোনা যাচ্ছে তাতে তিনি কি বিজেপিতে যোগদান করছেন এবং বিজেপিতে যোগদান করে তিনি কি এই রাজ্য থেকে অর্থাৎ পূর্ণমন্ত্রী হবেন ও পূর্ণমন্ত্রী হয়ে তিনি বিজেপির জন্য এ রাজ্যে কাজ করবেন, তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে। আহ সংবাদ মাধ্যম সূত্র এবং অন্যান্য সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এবারে বিজেপির যে সাংসদ সংখ্যা 240, সেই সাংসদদের মধ্যে 10 জন জয়ী হয়ে এসেছেন যারা রাজ্যসভার সাংসদ। ফলে এই বিভিন্ন রাজ্যে 10 জন রাজ্যসভার সাংসদ বিজেপি ফাঁকা হয়েছে এবং সেই জায়গাটা থেকে আহ ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে যে কিছু নেতা নেওয়া হবে যাদেরকে দল ভবিষ্যতে কাজে লাগাবে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় বিপ্লব দেব, তার যে রাজ্যসভার পদটি খালি হয়েছে, তিনি ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। সেইখান থেকে নাকি অধীর চৌধুরীকে রাজ্যসভার সাংসদ করা হবে এবং তারপর তাকে পূর্ণমন্ত্রী করা হবে এই রাজ্য থেকে। কারণ তিনি 5 বারের সাংসদ, তিনি কেন্দ্রে মন্ত্রী ছিলেন, তিনি বিরোধী দলনেতা হয়েছেন কংগ্রেসের। সেই জায়গাটা থেকে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগাতে চায় ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব, তেমনই খবর। এবার আসি যে সত্যি কি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন? কারণ আমরা দেখেছিলাম যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতাদের চোখে চোখ রেখে কথা বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ডও করা হয়েছিল সংসদ থেকে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, বিজেপির কোনো নেতা বা ইভেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীকে কোনোদিন কিন্তু অসম্মান করেননি। সবসময় অধীর রঞ্জন চৌধুরীর প্রতি তাদের একটা রাজনৈতিক সহানুভূতি, তিনি যে দীর্ঘদিনের রাজনীতিবিদ, সে সহানুভূতি তার প্রতি ছিল। বরং কংগ্রেস যে যখন গত লোকসভায় সপ্তদশ লোকসভায় প্রায় শেষের দিকে 2023 সালে বিভিন্ন ইস্যুতে যখন উত্তাল, পেগাসাস থেকে শুরু করে নানা বিষয়ে উত্তাল, তখন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি নেতারা কটাক্ষ করেছিলেন সংসদের ফ্লোরে যে বাংলা থেকে চাপ আছে, তাই অধীর বাবু বিরোধী দলনেতা, তাকে বলতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হচ্ছে না, সেটা বলছেন কেন না বাংলা থেকে চাপ আছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আছে। কারণ অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধী, তাই তাকে বলতে দেওয়া হচ্ছে না। সেটা তাকে বলে দেওয়া হয়েছে কংগ্রেসকে, কংগ্রেস হাইকমান্ডকে, তাই তাকে বলতে দেওয়া হচ্ছে না। পরে দেখা গেছিল যে অধীর রঞ্জন চৌধুরীকে সংসদে আহ বক্তৃতা করতে দেওয়া হয়েছিল। তো এই জায়গাটা থেকে যেটা মনে হচ্ছে, দ্বিতীয়ত অধীর রঞ্জন চৌধুরী যে সংসদীয় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন 5বার, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট তার সঙ্গেই প্রতিবারে ছিল। কিন্তু এইবারে সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সারা ভারতবর্ষে সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকে গেলেও এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গেছে। কারণ তারা বুঝেছে বা তারা কোথাও তাদের মনে হয়েছে যে বিজেপি বিরোধিতা, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপির দিকে, তৃণমূলের দিকেই গেছে। ফলে ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। সেখানে আরো একজন বিজেপির প্রার্থী ছিলেন। অর্থাৎ হিন্দু এবং মুসলমান, এই যে সংখ্যালঘু ভোট এবং সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদের ভোট, এই যে দুটো ভোটের ডিভাইডেশন, তার লাভ কিন্তু পেয়েছে একদিকে তৃণমূল কংগ্রেস এবং জয়ী হয়েছে। তাই
অধীর চৌধুরীকে আক্ষেপ করে বলতেও হয়েছে যে আমরা তো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না, তাই সেই জায়গাটাতেই হয়তো আমরা মার খেলাম। মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারেনি, সংখ্যালঘু মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারেনি, আমার উপর আস্থা রাখতে পারেনি। তো সেইখানে মানুষ যেটা মনে করেছে তাই। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী, তাকে এবারে তাহলে কংগ্রেস হাইকমান্ডকে আমরা বলতেও শুনেছিলাম যে নির্বাচনের পরই, ঠিক ভোটের ফলাফলের দুই একদিন আগে অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি খার্গে। তিনি বলেছিলেন, মল্লিকার্জুন খার্গে, তিনি বলেছিলেন কারো যদি না পোষায় তিনি কংগ্রেস ছেড়ে দিতে পারেন, কংগ্রেস হাইকমান্ড ঠিক করবে কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে কার সমর্থন নেবে না নেবে। তখনও কিন্তু ভোটের ফল প্রকাশ হয়নি, এবং তখনও কিন্তু বিজেপি নেতারা মল্লিকার্জুন খার্গের এই বক্তব্যের আহ আহ, আহ, প্রতি নানা রকম প্রতিক্রিয়াও জানিয়েছিলেন, অধীর চৌধুরীকে সমর্থন করে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি দেখি যে এই বহরমপুর নির্বাচনী কেন্দ্রে একমাত্র মালদা দক্ষিণ আসনটি কংগ্রেস তাদের দখল রাখতে পেরেছে, বাকি আর কোনো আসন তারা পায়নি। কিন্তু যেহেতু অধীর রঞ্জন চৌধুরী এতদিন যেমন বলা যায় এআইসিসি অর্থাৎ অল ইন্ডিয়া যে কংগ্রেস কমিটি, তাদের কাছে কোথাও যেন একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের ক্ষেত্রে একটা বাধা বা একটা কাঁটা ছিল। সে বহরমপুর আসনটি হেরে যাওয়ার ফলে সেই কাঁটা কোথাও যেন উৎখাত হয়ে গেছে কংগ্রেসের কাছে। তাই কংগ্রেস কি এখন আর অধীর রঞ্জন চৌধুরীকে দিল্লিতে রাজ্যসভার সাংসদ করবে বা তাকে অন্য কোনো পদে অভিষিক্ত করবে? মনে হয় না। এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি ইতিমধ্যেই তার বিরোধী যে সমস্ত নেতারা, তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন, অধীরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সেই জায়গাটায় অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে কি কংগ্রেসে থাকা সম্ভব? শুধু তাই নয়, যদি দেখা যায় এই বহরমপুর কেন্দ্রে নির্বাচনী প্রচারে মালদাতে মল্লিকার্জুন খার্গে এলেও অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্রে কিন্তু কোনো কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আসতে দেখা যায়নি দিল্লি থেকে। না মল্লিকার্জুন খার্গে, না প্রিয়াঙ্কা গান্ধী, না রাহুল গান্ধী, কেউ কিন্তু আসেনি। শুধু তাই নয়, আহ আহ রাহুল গান্ধীর যে দ্বিতীয় পর্বের ভারত জোড়ো যাত্রা, সেটাও বহরমপুরের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও পথ এড়িয়ে যাওয়া হয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অধীর রঞ্জন চৌধুরী কি করবেন? অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে এখন কি করা সম্ভব? তাহলে কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? মনে হয় না তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। কারণ আহ মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের যেমন একদিকে প্রবল বিরোধী, তেমন প্রবল তৃণমূল বিরোধী। অর্থাৎ এই তৃণমূল বিরোধিতায় অধীর চৌধুরী যেরকম শুভেন্দু অধিকারী, তেমন অধীর চৌধুরী এই বঙ্গ বিজেপিতে এই যে 12টি আসন, যেখানে তাদের টার্গেট ছিল প্রায় 25 থেকে 30টি আসন, অমিত শাহ বলেছিলেন 35টি আসন, সেখানে এই 12টি আসন, এটা কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখ পুড়েছে শুভেন্দু অধিকারী। এবং যে আস্থা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপর কেন্দ্রীয় নেতৃত্ব রেখেছিল, সেই আস্থা কিন্তু তারা সেভাবে রাখতে পারেননি, দেখাতে পারেননি, আস্থার যে ভরসা তারা দেখাতে পারেননি। তাই প্রবল মমতা বিরোধিতার মুখ হিসেবে অধীর রঞ্জন চৌধুরী, এবং যার একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে হয়তো অধীর রঞ্জন চৌধুরীকে দুটি পদ অর্থাৎ সাংসদ করিয়ে তাকে মন্ত্রী তো দেওয়া হবে, যাতে তিনি বাংলার হয়ে কাজ করতে পারেন। আহ আগামী 26-এর লোকসভা নির্বাচনে এটা একটা বড় ঘটনা হতে যাবে যদি অধীর রঞ্জন চৌধুরীকে মন্ত্রিত্ব এবং সাংসদ পদ দিয়ে মন্ত্রিত্ব দেওয়া হয়। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কি করবেন এখনো জানা যায়নি, তবে ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে ভাবছেন, সেটা জানা গেছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, বিজেপির শীর্ষস্তরে তার সঙ্গে হয়তো কথাবার্তা সামান্য এগিয়েছে, কিন্তু এখনো লোকসভার যেহেতু অধিবেশন বসবে, সেখানে স্পিকার নির্বাচন হবে, এই বিষয়গুলি পুরোপুরি মিটে গেলে হয়তো আমরা দেখতে পাবো যে, এবং সংসদে সমস্ত সাংসদরা তাদের যে শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, এইটা একটা বড় পর্ব। এই সব পর্ব মিটলেই হয়তো দেখা যাবে যে অধীর রঞ্জন চৌধুরী তার রাজনৈতিক জীবন, তিনি প্রথমে তো ছিলেন আরএসপিতে, সেই আরএসপি থেকে তিনি কংগ্রেস, এরপরে কি তিনি বিজেপিতে যাবেন, এবং বিজেপিতে গিয়ে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর উপর যে ভরসা ছিল, খানিকটা হলেও সে
সে ভরসায় কিছুটা আহ বা টাল খেয়েছে। তো সেইখানে যদি একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে অধীর রঞ্জন চৌধুরী, দুজন, একজন উত্তরবঙ্গ একজন দক্ষিণবঙ্গ, অর্থাৎ যদি এই দুজন নেতা থাকেন এবং সেই সঙ্গে দিলীপ ঘোষ সাংগঠনিক ভাবে যদি তাকে রাখা হয়, তাহলে কি 2026-এর নির্বাচনের কথা মাথায় রেখে একটা তৃণমূলকে একটা প্রবল নাড়া দেওয়া যাবে? কারণ অধীর চৌধুরীর তো আর ফিরে পাওয়ার কিছু নেই, তার হারানোরও কিছু নেই, ফিরে পাওয়ারও কিছু নেই। কারণ তিনি তো হারিয়ে ফেলেছেন ইতিমধ্যে বহরমপুর আসনটি। বহরমপুরের সংখ্যালঘু মানুষরা তার প্রতি তো আস্থা রাখেননি। তাই এখন তাকেই ঠিক করতে হবে তিনি কোন দিকে তার পথ তিনি ঠিক করবেন। এবং সত্যি সত্যি আহ যে বিষয়টি ভাবাচ্ছে তাকে, যে তাকে সাংসদ এবং মন্ত্রিত্ব দিয়ে তিনি আগামী 26-এর নির্বাচনে বিজেপির জন্য ভগীরথের কাজ করতে পারেন কিনা। তবে রাজনীতি তো সব পারসেপশনের উপর চলে, জানি না সেই পারসেপশন কতটা আহ নিতে পারবে। এখন দেখার, যে কল্পনা তো রয়েছে, কিন্তু সেই কল্পনা অর্থাৎ সব চরিত্র যে কাল্পনিক নয়, সেটাও তো দেখার। এখন অধীর রঞ্জন চৌধুরী, এই যে আমরা বললাম, বাস্তবে সেটা কি রূপ হয়। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।